আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা ক্যান্সার আনসার লাইভ করে থাকি ক্যান্সার বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ কোনো টপিকস নিয়ে আলোচনা করার জন্য, যাতে সাধারণ মানুষ এবং ক্যান্সার যোদ্ধা বা তার স্বজনেরা তারা যাতে ক্যান্সার সম্পর্কে সঠিক ধারণা এবং গাইডলাইন পেতে পারে এবং ক্যান্সার রোগীর জন্য একটি অনুকূল পৃথিবী গড়ে উঠতে পারে। প্রিয় দর্শক, আজকের ক্যান্সার আনসার লাইভের বিষয় হচ্ছে ক্যান্সার রোগীর খাদ্যাভ্যাস। আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন, আমার কথা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন এবং নিজ নিজ প্রোফাইলে আজকের লাইভ অনুষ্ঠানটি শেয়ার করার মাধ্যমে বেশি বেশি সংখ্যক মানুষের কাছে ক্যান্সার আনসার এই গুরুত্বপূর্ণ টপিকসটি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রিয় দর্শক, ক্যান্সার রোগীর খাদ্যাভ্যাস নিয়ে আমি বিস্তর লিখেছি। আপনারা সেই লেখাটি পড়লে বা সংরক্ষণে রেখে দিলে আপনারা অবশ্যই উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। আপনারা এই অনুযায়ী যদি চলাচল করেন বা ওই অনুযায়ী যদি খাদ্যাভ্যাসগুলো গড়ে তোলেন, তাহলে আশা করি একটি হেলদি ডায়েট সেটা হবে। প্রিয় দর্শক, হ্যাঁ, মোহাম্মদ রাসেল বলেছেন, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসেল, হ্যাঁ স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে, ধন্যবাদ আপনাকে। ক্যান্সার রোগীর খাদ্যাভ্যাস কি হবে, এ কথাটি আমি অবশ্য লিখেই বলেছি। প্রধানত একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কিন্তু ক্যাটাবলিক স্টেটে থাকেন। আমাদের বডির দুইটা স্টেট আছে, একটা হচ্ছে ক্যাটাবলিজম, যেখানে আপনারা যদি সিম্পল একটা হিসাব ধরেন যে আয় এবং ব্যয়, ক্ষয় হওয়া এবং গঠিত হওয়া, তো এই যে ক্যাটাবলিক স্টেটটা এটা হয় ক্যান্সারে, অর্থাৎ বডির ক্ষয় হয়। আর অন্যান্য খাবার দাবারের মাধ্যমে আমাদের বডি গঠিত হয়। যেহেতু আমাদের বডির এনার্জি, সব ধরনের উপাদান ক্ষয় হয় ক্যান্সারের মাধ্যমে, সেহেতু আমাদের শরীরে অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। তদুপরি একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি নানা কারণে, অরুচি থেকে শুরু করে নানা কারণে তিনি কিন্তু খাদ্য গ্রহণে অসমর্থ হন বা পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করতে ব্যর্থ হন। এইভাবে একটি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা পুষ্টির অভাব হিসেবে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি বেঁচে থাকেন এবং দেখা যায় যে তার ওজন অনেক কমে যায়। তার বডির, সেটাকে আমরা বলি ক্যান্সার ক্যাকেকশিয়া। ক্যান্সার ক্যাকেকশিয়াটা এটা একটি টার্ম। এটা বলা হয় যখন আমাদের বডি যখন ক্যাকেকশিক হয়ে যায়, যখন অতিরিক্ত ক্ষয়প্রাপ্ত হয়ে একদম লিন অ্যান্ড থিন, বাংলায় যেটাকে বলে হাড্ডি চর্মসার হয়ে যায়, তো সে অবস্থায় উপনীত হন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই পুষ্টির অভাবই একজন ক্যান্সার রোগীকে মৃত্যুর দিকে নিয়ে যায়। তো প্রিয় দর্শক, আমরা এই জন্য সব ধরনের খাদ্য উপাদানগুলো আমরা খেতে পারি। তো প্রিয় দর্শক, আমরা যেই কিছু আমাদেরকে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলোর আলোকে আমি কথাবার্তা বলবো। যেমন একেএম সালিম তিনি বলেছেন, টক এবং মিষ্টি খাওয়া নিষেধ কিনা। ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের আসলে কোনো খাবারই আসলে সেইভাবে নিষেধ বলা যাবে না। তবে যে কোনো খাবার খুব ভালোভাবে প্রস্তুতকৃত, ভালো করে সিদ্ধ করে, অবশ্যই কম মশলা, কম বা প্রিজারভেটিভ দিয়ে খাবারগুলো খেতে হবে। তো এটি হচ্ছে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি কিন্তু তিনি অন্যান্যদের তুলনায় বেশি খাবেন, বেশি খাবার তার প্রয়োজন তার বডির গঠনের জন্য, তার ক্যাটাবলিজমটাকে প্রিভেন্ট করার জন্য তাকে কিন্তু বেশি বেশি খেতে হবে। তার ওয়েট গেইন করতে হবে, ওয়েট লস হয়ে যায়, ওয়েট গেইন করতে হবে। সেক্ষেত্রে ঝাল, টক, মিষ্টি সব রকম খাবারই তার শরীরের রুচিতে যেটি
হয় সেটি তিনি খেতে পারবেন। তবে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার সাধারণত যে কোনো মানুষকেই তাকে কিন্তু করতে বলা হয়, অ্যাভয়েড করতে বলা হয়। আর টক খাবার বলতে বাসি পচা খাবার অবশ্যই তিনি বাদ দিবেন। আহমেদ রায়হান তিনি প্রশ্ন করেছেন যে স্যার, আমরা যখন ডক্টর দেখাতে যাই ভালো খারাপ কিছু বলে না এবং খারাপ ব্যবহার করে বেশিরভাগ আমাদের করণীয় কি করণীয়? হ্যাঁ, আপনি অবশ্যই আপনি যেই ডাক্তারকে দেখাবেন বা যার কাছে চিকিৎসা নেবেন তার প্রতি যদি আপনার আস্থা বা সন্তুষ্টি যদি না থাকে, আপনি তো সেখানে চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে পারবেন না বলে আমি বিশ্বাস করি। কারণ শরীরের সাথে মনের একটি সংযোগ আছে। আপনি শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে আনস্যাটিসফাইড হিসেবে থাকবেন। সেক্ষেত্রে আপনি চয়েসের ক্ষেত্রে আপনি অবশ্যই যেখানে আপনি গুরুত্ব পাবেন, যেখানে আপনি সব প্রশ্নের উত্তর পাবেন, যেখানে আপনি ভালো চিকিৎসা পাবেন, সেখানে অবশ্যই আপনি দেখাবেন। সেক্ষেত্রে আপনার নিজেকেই চয়েস করতে হবে আপনি কোথায় সেটি করতে চাচ্ছেন। মোহাম্মদ রাসেল তিনি প্রশ্ন করেছেন, আচ্ছা স্যার, গরুর মাংস এবং গরুর দুধ খাওয়া যাবে কি? গরুর মাংস এবং গরুর দুধ খেতে বাধা নেই, তবে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা সাধারণত বিভিন্ন রকম কোমরবিডিটি থাকে বা বয়স বেশি থাকে, সেক্ষেত্রে আমরা তেল চর্বি জাতীয় খাবার আমরা তাকে পরিহার করে চলতে বলি। তো সেক্ষেত্রে রেড মিটটা একটু অ্যাভয়েড করা উত্তম। পরিমিত মাত্রায় আপনি গরুর মাংস অবশ্যই খেতে পারবেন। গরুর দুধও যদি অ্যালার্জি না থাকে আপনি অবশ্যই খেতে পারবেন। বেশি বেশি পরিমাণে খেলে আপনার শরীরের পুষ্টি বেশি হবে। সালমা বেগম তিনি বলেছেন যে সালাদে কাঁচা টমেটো, শসা, গাজর, বিটরুট, পেঁয়াজ এগুলো দেওয়া হয়, তো এগুলো খাওয়া যাবে কিনা? প্রিয় দর্শক, আমি কিন্তু আমার লেখাতেই আমি কিন্তু বলেছি যে কাঁচা মাংস বা মানে কাঁচা খাবার সেগুলো সাধারণত অ্যাভয়েড করাই উত্তম, আমি কিন্তু সেটি বলেছি। এর কারণ হচ্ছে আপনার শরীরের যেই পাচক রস বা যেই পাচন ক্ষমতা, হজম ক্ষমতা সেটি কমে যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যেই জিনিস আপনার যদি পর্যাপ্ত সিদ্ধ করে না করেন তাহলে এটা কিন্তু পুরোপুরি জীবাণুমুক্ত হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। কাঁচা খাবারের সাথে অনেক সময় বিভিন্ন রকম জীবাণু থেকে যায়, তো সেই খাবারগুলো খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আপনার শরীরকে সেটি এফেক্ট করতে পারে। একজন স্বাস্থ্যবান মানুষের ক্ষেত্রে না করলেও আপনাকে এফেক্ট করতে পারে। এই জন্য আমরা বলি কাঁচা খাবারগুলো অ্যাভয়েড করার জন্য। মুফতি হাবিবুর রহমান আবরারি তিনি বলেছেন যে রেকটাম ক্যান্সার রোগীদের কেমোথেরাপি দিলে কি টিউমার ছোট হতে পারে? ঢাকা কোন হসপিটালে আপনার চিকিৎসা করলে ভালো হয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে রেকটাম ক্যান্সার রোগীদের কেমোথেরাপি দিলে অবশ্যই টিউমার ছোট হতে পারে, সেজন্যই তো কেমোথেরাপি দেওয়া। আর কোন হাসপাতালের চিকিৎসা ভালো হবে এটা আসলে বলা মুশকিল, সেটা আপনার চয়েস। একেএম সালিম তিনি বলেছেন ওজন বৃদ্ধির জন্য কোন খাবার বেশি খাওয়া দরকার? টক মানে লেবু, কমলা, মাল্টা সহ ফল জাতীয় টকের কথা বলছি। ওকে, ধন্যবাদ। ফল জাতীয় টক খেতে কোনো বাধা নেই। আর ওজন বৃদ্ধির জন্য সাধারণত প্রোটিন জাতীয় খাবার খেলে আপনার সুবিধা হবে। এবং প্রোটিন জাতীয় খাবার আপনি জানেন নিশ্চয়ই যে মাছ, ডিমের সাদা অংশ, মাংস এগুলোতে বেশি আছে। আর তারপরেও উদ্ভিজ প্রোটিন আছে, যেমন ডাল জাতীয় খাবার, বীজ জাতীয় খাবার, এগুলোর মধ্যে উদ্ভিজ প্রোটিনও রয়েছে। মোহাম্মদ রাসেল প্রশ্ন করেছেন কেমোথেরাপি চলাকালীন ফল ফ্রুট খাওয়া যাবে কি? অবশ্যই খাওয়া যাবে, তবে আমরা সাইট্রাস ফুড বিশেষ করে আঙ্গুর এবং আঙ্গুর খেতে আমরা নিষেধ করি। এরপরে আপেলের মধ্যেও যেহেতু ফরমালিন ঢুকতে পারে, সেজন্য আমরা আপেল খেতেও কিন্তু নিষেধ করি। মুসলিম আক্তার উর্মি বলেছেন ক্যান্সার চিকিৎসার শেষে কি মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে? ক্যান্সার চিকিৎসার শেষে নয়, ক্যান্সার চিকিৎসাকালীনও মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে, তবে অতিরিক্ত মিষ্টি যে কোনো মানুষের জন্যই ক্ষতিকারক। সেটি শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য আলাদাভাবে বলার কিছু নেই, সেটি কিন্তু যে কোনো মানুষের ক্ষেত্রেই ক্ষতিকর। তো সেজন্য আসলে পরিমিত মাত্রায় মিষ্টি আমরা খেতে পারি, বা অল্টারনেটিভ বিভিন্ন রকম সুগার পাওয়া যায়, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এটাই আর কি। আলাদাভাবে মিষ্টি জাতীয় খাবার ক্যান্সারের জন্য বেশি ক্ষতিকারক এরকম আসলে প্রমাণ নেই,
তবে অনেক মানে যেটা আমি বললাম আর কি। মুফতি হাবিবুর রহমান আবরারি তিনি বলেছেন, সরকারি হসপিটালে থেরাপির ঔষধ না থাকাতে তারা ফার্মেসি থেকে আনতে বলেন। ফার্মেসিতে গিয়ে একই ওষুধ দামে কম বেশ হয়ে থাকে। এখন সাধারণ মানুষ কিভাবে ওষুধ নিবে? কম হলে কি তার মান কম হবে? আসলে এটা আমি তো ওষুধের ব্যাপারে আমি এর আগে করেছি, আপনাকে আমি লিখেছি, আপনি সেই লেখাটি একটু দেখতে পারেন, আর তাহলে হয়তো আপনার উত্তর পেয়ে যাবেন। আর আসলে এই ব্যাপারে আসলে আমি না বুঝে বলতে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এ কে এম সালিম স্যার, আপনার পরামর্শ অনেক উপকারী, এভাবে রোগীদের পাশে থাকবেন। অবশ্যই ভাইয়া, অনেক ধন্যবাদ। আমি আসলে এটা আসলে আমার আনন্দ, আমি যদি কারো কোনো উপকারে এসে থাকি এজন্য আমাকে দোয়া করবেন, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। মুসলিম আক্তার উর্মি তিনি ধন্যবাদ দিয়েছেন, আপনাকেও ধন্যবাদ আপা যুক্ত থাকার জন্য। আমি আসলে আমার মতো করে ডিটেলস বলতেছি না, আমি আপনাদের প্রশ্নেরই উত্তর দিচ্ছি, কারণ আমি কিন্তু অলরেডি আমি লিখে দিয়েছি, আপনারা সেটা দেখলেই আপনারা একটা অর্গানাইজড একটা সলিউশন অবশ্যই পেয়ে যাবেন খাবার ব্যাপারে, কিভাবে কি খাবেন না খাবেন। আহমেদ রাইহান তিনি বলেছেন যে স্যার, রেডিয়েশনের পরে মুখের ঘা এর জন্য এবং মুখের লালা শুকিয়ে যাওয়ার জন্য কি কোনো মেডিসিন ভালো বা মাউথওয়াশ? আচ্ছা, রেডিয়েশন থেরাপির পরে আপনাকে মনে রাখতে হবে যে আপনার যে মুখে কিছু পরিবর্তন আছে, যেমন মুখের বিভিন্ন গ্ল্যান্ড থাকে যেটাকে আমরা বলি স্যালিভারি গ্ল্যান্ড। তো এই স্যালিভারি গ্ল্যান্ডগুলো কিন্তু অনেক সময় যে এই গ্ল্যান্ডগুলো একদম পার্মানেন্টলি লস হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা হয় আমরা কিন্তু ড্রাই মাউথ যেটাকে বলি, মানে মুখের ভিতরে স্যালাইভা আসে না। সেজন্য তার লাইফস্টাইলে কিছু পরিবর্তন করার দরকার। তার ভিতরে একটি হচ্ছে যে আমরা বলি প্রতি 2 ঘন্টা পর পর আপনি কুলি করবেন, প্রায় 10 বার করে কুলি করবেন সারাদিনে, প্রায় 150-200 বার কুলি করবেন। তো এই কুলি করাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনি টক জাতীয়, মানে যেমন হচ্ছে ভিটামিন সি জাতীয় কিছু আপনি কিন্তু মুখের ভিতর রাখতে পারেন, বা যেগুলো স্যালাইভেশন বৃদ্ধি করে, যেমন মনে করেন সিভিট রাখতে পারেন, যেমন মনে করেন যে তেঁতুল রাখতে পারেন, বা কোনো চকলেট রাখতে পারেন যেটা টক, বা চুইনগাম রাখতে পারেন, এটা আপনার স্যালিভারি স্টিমুলেন্ট হিসেবে কাজ করতে পারে। এরপরে এটা দিয়েও যদি কাজ না হয় তখন আমরা থেরাপিউটিক বিভিন্ন রকম ড্রাগ দেই যেটা স্যালিভারি স্টিমুলেশন করে, সেটাও দেই। তো ড্রাই মাউথটা মেইনলি হয় রাত্রেবেলা বেশি। আপনি সারাদিনে কুলি করলেন, রাত্রেবেলা আপনি দেখা যাচ্ছে যে একটা ওষুধ খেলেন, এটা করলে কিন্তু আপনি মানে মোটামুটি আপনার কন্ট্রোলে থাকবে বলে আশা করি। পুনম ইসলাম তিনি লিখেছেন, কোলন ক্যান্সারে কেমোথেরাপি শেষে কি আবারও ক্যান্সার আবার ফিরে আসতে পারে? হ্যাঁ পুনম আপা, যে কোনো ক্যান্সারই আসলে ফিরে আসতে পারে। ক্যান্সার যেই কোষ সেই কোষের একটি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এটা রিকারেন্স রিস্ক, অর্থাৎ ফিরে আসার প্রবণতা। অর্থাৎ ক্যান্সার কোষ সেটি কারো ক্যান্সার আক্রান্ত হলে তার ফিরে আসার চান্স অবশ্যই থেকেই যায়, কিন্তু সেই চান্সটা আমরা কমিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দেই, এবং আর্লি স্টেজে আপনার যদি ট্রিটমেন্ট দিতে পারেন, সঠিকভাবে যদি ট্রিটমেন্ট দিতে পারেন, তাহলে হয়তো কোনো সময় হয়তো নাও আসতে পারে, কিন্তু ফিরে আসবে না এটা আসলে মানে গ্যারান্টি সহকারে বলা মুশকিল, বলা যায় না। নওরিন মুক্তি আপা, অবশ্যই স্যার, হ্যাঁ আপা আপনাকে ধন্যবাদ। আহমেদ রায়ান স্যার, আপনি অনেক ভালো সাজেশন দেন, আপনাকেও ধন্যবাদ। আপনারা প্রশ্ন করুন, আমি আপনাদের সাজেশন দিব আমার যতটুকু মাথায় বুদ্ধি আছে বা যতটুকু জানা আছে সেটা দিয়ে। মুসলিম আক্তার উর্মি তিনি গতকালকে একটা প্রশ্ন করেছিলেন, সেটা আমি এখন উত্তর দেই, যে রান্নার সাথে খাবার না খেয়ে যদি হটপট বা ফ্রোজেন খাবার খাওয়া হয় তাহলে কি অনেক বেশি ক্ষতি হয়? হ্যাঁ উর্মি আপা, আমি বুঝতে পারছি আপনি একজন কর্মজীবী নারী, এবং আপনি আসলে মানে খাবার আপনি ক্যারি করেন। তো ঠিক আছে, এক্ষেত্রে আমি আপনার উত্তর দিয়েছি মনে হয়, যে আপনি যদি হটপটে ক্যারি করেন আপনি হচ্ছে সেটা আপনার জন্য বেটার হবে। আমি কিন্তু আমার লেখায় বলে দিয়েছি যে একটা খাবার তৈরির পরে 2 ঘন্টার মধ্যে খেয়ে নেওয়াটা সর্বোত্তম, সবচেয়ে ভালো। তো যেহেতু আপনি যদি হটপটে রাখেন সেটা গরমই থাকে, বা সেটা মানে এটা আমার মনে হয় বেটার। আর ফ্রোজেন জিনিস মানেই সেখানে ব্যাকটেরিয়ার আর উপদ্রব আসতে পারে, কারণ ব্যাকটেরিয়াগুলো সাধারণত ফ্রোজেন জায়গাতেই জন্ম নেয় এবং সেখানেই কিন্তু থাকে। তো আপনি ফ্রোজেন যদি রাখেন তাহলে কিন্তু সেটি ইনফেক্টেড হয়ে গেল। অর্থাৎ ফ্রোজেন না করে আপনি যদি ক্যারি করেন খাবার,
তাহলে হটপটে ক্যারি করাটাই আপনার জন্য বেটার হবে। তানভীর আহমেদ রাতুল তিনি প্রশ্ন করেছিলেন কালকে যে বিটরুট জুস কেমোর সাথে খাওয়াটা উচিত হবে কিনা। হ্যাঁ, আমি কিন্তু আমার লেখায় কিন্তু লিখেছি যে বিটরুট আপনি কিন্তু খেতে পারবেন, অর্থাৎ আপনি ফলের রস খেতে পারবেন। তবে এখানে আমরা মানে এটাকে খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং জীবাণুমুক্ত করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম জীবাণু দ্বারা কন্টামিনেটেড যাতে না হয়। আমরা রান্না করে ভালো করে সিদ্ধ করে খেতে বলি কেন? কারণ এর ভিতর যদি কোনো জীবাণু থাকে সেটি যাতে হয়, সে ধ্বংসপ্রাপ্ত হয় এবং খাবারটা যাতে সহজপাচ্য হয়। অনেকে দেখা যাচ্ছে যে হাফ বয়েল ডিম খেতে পছন্দ করেন, কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কিন্তু হাফ বয়েল ডিম খাবেন না, তিনি কিন্তু ফুল বয়েল ডিমই কিন্তু তার খেতে হবে তার এই শারীরিক ইয়ের জন্য। তারপর নিশাদ শারমিন তিনি গতকালকে প্রশ্ন করেছিলেন যে কাঁচা হলুদ, আদা, রসুন, গোলমরিচ গুঁড়া করে গরম পানিতে ফুটিয়ে খাওয়া যাবে কিনা। আসলে এগুলোর হয়তোবা ওষুধি গুণাগুণ থাকতে পারে, কিন্তু ব্যাপারটি আসলে আমার জানা নেই বা আমাদের পড়াশোনার মধ্যেও নেই, এ বিষয়ে আসলে আমি বলতে পারবো না, এই জন্য সরি। হ্যাঁ, তারপরে অনেকেই প্রশ্ন করেছেন, হ্যাঁ, নওরিন মুক্তি তিনি প্রশ্ন করেছেন, স্যার বাগেরহাট থেকে আপনাকে কল করেছিলাম, মোর 4 গ্রেড গ্লায়োমা স্যার, কেমো জোলোমাইড 250 চলছে, কিন্তু স্যার কেমোর চলাকালীন কি টিউমার বাড়ে? কেমো চলাকালীন কেমো তো না, আপনার বলছেন যে রেডিওথেরাপি চলছে না, রেডিওথেরাপি কমপ্লিট করেছেন, আমি ঠিক শিওর না অপারেশন করছেন কিনা। অপারেশনের সাথে আমরা দেখা যায় আমরা গ্লায়োমার জন্য, আমরা হাই গ্রেড গ্লায়োমার জন্য আমরা হচ্ছে সাথে একটা টেমোজোলামাইড ট্যাবলেট দেই এবং পরবর্তীতে এটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আমরা এটাকে কন্টিনিউ করতে বলি। তো অপারেশনে দেখা যাচ্ছে এটার মেইন ট্রিটমেন্টই হচ্ছে দুইটা, আপনার সার্জারি আর রেডিওথেরাপি। তো রেডিওথেরাপি দেওয়ার পরে কেমোথেরাপি দিয়ে আসলে আমরা অ্যাডজুভেন্ট হিসেবে ইউজ করি, বাট এটাকে আসলে কোনো মেইনস্টে অফ ট্রিটমেন্ট না। এবং এই হাই গ্রেড গ্লায়োমাগুলো ফিরে আসার চান্স অনেক বেশি থাকে এবং ফার্স্ট 2 ইয়ার্সে দেখা যায় যে বেশিরভাগ রোগী, মানে একটা বড় অংশ রোগীর কিন্তু ফিরে আসার চান্স থাকে। তো এটা আসলে মানে রোগের ধরনই এইটা আর কি এরকম, মানে কেমো দিয়ে এটাকে ঠেকিয়ে রাখা আসলে মানে খুব মানে কাজ না, মানে এটা খুব ইফেক্টিভ কিছু না আর কি। মোহাম্মদ সৈয়দ আবদুল্লাহ আল ইমরান তিনি বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার বাবার ফুসফুস ক্যান্সার। আচ্ছা, আমার বাবার ফুসফুস ক্যান্সার, রেডিওথেরাপি শেষ, কিন্তু ওনার বর্তমানে অবস্থা অবনতি, খাওয়া দাওয়া একেবারে কম, ওনার বয়স 70, এখন ওনাকে কি খাবার খাওয়ানো যাবে? কিছু খেতে চান না। আচ্ছা, ওকে, কিছু যদি না খেতে চান তাহলে তাকে ওনার জন্য রুচিকর যে খাবারটি রয়েছে সেটি আপনি খাওয়াবেন, এবং আমি বলেছি যে অল্প অল্প করে বারবার খাওয়াবেন, মানে আপনি যদি 3 বার খান ওনাকে 6 বার খাওয়াবেন, অল্প অল্প করে বারবার এবং বসিয়ে খাওয়াবেন। যেহেতু ফুসফুস ক্যান্সার কাশি হওয়ার সম্ভাবনা থাকে, সেহেতু অল্প অল্প করে তাকে বারবার করে খাওয়াবেন, আর কাশি হলে অবশ্যই তাকে সেই সময় খাওয়াবেন না। আর এই তো, আর পুষ্টিকর খাবারগুলো বেশি খাওয়ানোর চেষ্টা করবেন। হ্যাঁ, মুসলিম আক্তার উর্মি, অনেক অনেক দোয়া আপনার জন্য। ডক্টররা যেখানে ভালোভাবে কথাই বলতে চায় না সেখানে আপনি সম্পূর্ণ বাংলা ভাষায় যার কথা বলেন, সকল ক্যান্সার রোগী এবং তার পরিবার আল্লাহর রহমতে, হ্যাঁ তার পরিবার আল্লাহর বিশেষ রহমত। আচ্ছা, ঠিক আছে আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি অবশ্যই আমার কথাগুলো আমি ক্যান্সার রোগীদের জন্য আমি অবশ্যই মানে কাজ করে যাওয়ার চেষ্টা করব। এটা আমার একটি শখ বলতে পারেন বা ভালো লাগার একটি ব্যাপার বলতে পারেন। আমার পাশে থাকবেন আপা। রেডিয়েশনের পরে আহমেদ রায়হান, মুখের ঘায়ের জন্য এবং মুখের লালা সুখের জন্য, ওকে, এটা আমি উত্তর দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে সবচেয়ে জটিল ক্যান্সার কোনটা, একটা প্রশ্ন এসেছে। আসলে ক্যান্সার জটিল জটিল তো বটেই আসলে,
আম, যদি আপনি বলেন যে হচ্ছে মর্টালিটি রেট কোন ক্যান্সারে সবচেয়ে বেশি, তাহলে আমি সেটা বলবো যে হচ্ছে ফুসফুস ক্যান্সার। আদারওয়াইজ অন্য ক্যান্সারগুলো মোটামুটি নিয়ন্ত্রণে থাকে, বা হচ্ছে নিরাময় সম্ভব। কিন্তু ফুসফুস ক্যান্সার যদি অ্যাডভান্সড হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসার জন্য অনেক সময় চিকিৎসার উপযোগী থাকে না রোগী। তো এটা আসলে আমরা একটু ওটাকে আমরা ফার্টালিটি রেট হিসেবে, হাই ফার্টালিটি রেট হিসেবে আমরা চিন্তা করি। হ্যাঁ, এ.কে.এম. সালিম ভাই তিনি বলেছেন যে নিভোলোমাব 100 মিলিগ্রাম দিয়ে ইমিউনোথেরাপি দিচ্ছি 21 দিন পর পর, 55,000 খরচ হয়, 6টা কেমো, 22টা রেডিওথেরাপির পর অপারেশন করে এখন 3টা নিভোলোমাব দিয়েছি। ইনজেকশন 2-3 বছরও লাগতে পারে। অপারেশন 70% টিউমার আনা সম্ভব হয়েছে। আপনার এই ইমিউনোথেরাপি দেওয়ার নিয়ম হচ্ছে যে টিল ট্রিটমেন্ট রেসপন্স অর আনএক্সপেক্টেবল টক্সিসিটি, মানে যতদিন কাজ হবে ততদিন দেওয়া লাগবে, এটাই নিয়ম। আর হচ্ছে মানে অথবা যদি এমন আনএক্সেপ্টেবল কোনো টক্সিসিটি হয় তখন এটাকে বাদ দেওয়া যাবে। মাইনুদ্দিন রাসেল স্যার, আমার ভাইয়ের কোলন ক্যান্সার। হ্যাঁ, কোলন ক্যান্সার এটি আসলে খুবই বর্তমানে অনেক বেড়ে গেছে, কিন্তু কোলন ক্যান্সারে কিন্তু আপনার শুধুমাত্র সার্জারি এবং কেমোথেরাপি বড়জোর লাগে, এটার পরে আপনি কিন্তু ফলো আপে থাকতে পারবেন। দোয়া করি আপনার ভাই সুস্থ হয়ে যাক। নওরিন মুক্তি স্যার, তাহলে কি করতে হবে স্যার? 30টা দিয়ে রেডিওথেরাপি, কি করণীয় আছে একটু বলবেন স্যার? আচ্ছা আপা, আপনি কিছু মনে না করলে আমাকে একটু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ডকুমেন্টসগুলো পাঠান, আমি দেখে আপনাকে রিপ্লাই দিব। আহমেদ রাইহান স্যার, আমার নাকের ভিতরে টিউমার্স 40 সাইজ, কেমো এবং রেডিওথেরাপির পরে 4 সাইজ আছে, সেখানে ক্যান্সার ধরা পড়েছিল, অবশ্যই রিপোর্ট দেখাবো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আপনি আপনার রিপোর্টগুলো আমাকে হোয়াটসঅ্যাপে দেন, আমি দেখে চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার জন্য। লিসা আজিম, আমার 1 বছর 1 ইয়ার হলো ট্রিটমেন্ট শেষ, তারপরেও খাবারের রুচি নাই। লিসা আজিম আপা, আপনি আসলে আপনার অ্যাক্টিভ ডিজিজ আছে কিনা এটা আমাদের একটা বিবেচ্য বিষয়। যদি অ্যাক্টিভ ডিজিজ না থাকে, আপনার যদি খাবার রুচির সমস্যা থাকে, তাহলে এটা দেখা যায় অনেক সময় আপনি হয়তো মানসিক টেনশনের বা কারণেও কিন্তু, বা দীর্ঘমেয়াদী ডিপ্রেশন একটি কারণ হতে পারে। ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা বেশিরভাগই কিন্তু একটু সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগে থাকেন, কারণ তারা কিন্তু মেন্টাল সাপোর্ট অনেক সময় পান না, অনেক সময় অনেক বেশি টেনশন করেন। তো সেই ব্যাপারটির কারণেও আপনার রুচি কমে যেতে পারে। তো আপনি যদি প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আপনার রিপোর্টগুলো দিতে পারেন। শারমিন আক্তার হয়ে যায়, আপনি আশাবাদী থেকে চিকিৎসাটা শেষ করুন দ্রুত, ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। মোহাম্মদ রাসেল তিনি বলছেন, স্যার কেমোথেরাপি পরে আরো থেরাপি আছে যেটি ক্যান্সারের জন্য বেশি উপকার। আসলে হয়তো বললাম, আপনার স্পেসিফিক ক্যান্সারের নাম বললে হোয়াটসঅ্যাপে আপনি প্রেসক্রিপশনগুলো দেন, তাহলে আমি লিখে বলতে পারবো। শারমিন আক্তার, আমাকে সব ফল খাওয়া করে দিতে শুধু পুষ্টি খেতে হবে। আচ্ছা, আপনার খাওয়া বন্ধ এটার এই জন্য আমি আসলে স্পেসিফিক রোগের কন্ডিশন না জেনে আসলে বলতে পারবো না। আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। স্যার, সবার জন্য আপনার সবার জানার জন্য কোথায় সবার জানার জন্য, আচ্ছা আপনার আমার বাসা কোথায়? আমার দেশের বাড়ি, আমার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়া। তো আমি বড় হয়েছি টিয়ারি, তারপরে আমি যখন মেডিকেল কলেজে আমি ভর্তি হলাম, সেটি হয়েছে মেডিকেল কলেজে 2007 সালে। তারপরে সেখান থেকে পাশ করে তারপরে আমি ঢাকায় কাজ করি। তারপরে আমি এমডি অনকোলজি কোর্সে ভর্তি হই 2016 সালে। তারপরে 2022 সালে আমি স্কয়ার হাসপাতালে আমি স্পেশালিস্ট হিসেবে জয়েন করি। তারপরে 2023 মানে সরি 22 সালে না, সেটা 21 সালে এমডি অনকোলজি কমপ্লিট করার পরে তারপরে আমি 2022 সালে আমি আবার ওখান থেকে মানে স্কয়ার হাসপাতালে 1.5 বছর কাজ করার পরে আমি টিএমএস ক্যান্সার সেন্টারে আমি জয়েন করি। টিএমএস মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি। তারপর সম্প্রতি আমার বিসিএস আমি জয়েন করেছিলাম না,
সম্প্রতি আমি 1 বছর 1.5 বছর আগে আমি বিসিএস এ জয়েন করি। তো এটা হলো আমার হিস্ট্রি। বর্তমানে আমি ক্যান্সার সেন্টারে আমি কনসালটেন্ট হিসেবে আছি, এবং আমার পোস্টিং বগুড়াতেই, শাহজাহানপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে। আর আমি বগুড়াতেই থাকি, টিএমএসএস ক্যান্সার সেন্টারে আমি রেডিওথেরাপি দেই। আর শহরে টিএমএসএস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার কাউন্সিলিংয়ে আমি প্রতিদিন আমি চেম্বার প্র্যাকটিস করি। এই হলো আমার শর্ট ব্রিফিং। ধন্যবাদ আপনার প্রশ্নটা করার জন্য। আর আরো অনেকেই প্রশ্ন করেছেন। হ্যাঁ, আপনারা দোয়া করেছেন, ধন্যবাদ। ইনশাআল্লাহ আজকে করে দেওয়ার। হ্যাঁ, অনেক ব্যস্ত সবাই পারে না। আমি অনেক ব্যস্ত থাকি আসলে। আমি নিজেও আসলে অনেক ব্যস্ত থাকি, সারাদিন রাত আমি খুব অল্প সময় পাই। তারপর আমি চেষ্টা করি আমার যাতে রিপ্লাই দেওয়া হয়। অদৃশ্য মায়া, আপনি আপনি লিখেছেন যে স্যার আমার বাবার ক্যান্সার লিভারেও ছড়িয়ে গেছে, 3টা কেমোথেরাপি দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বাবা ভালো আছে। খাওয়ার পরে সরি, নেটওয়ার্কটা আসলে সমস্যা হচ্ছে। হ্যাঁ, খাওয়ার পরে ঠিক হচ্ছে, শেষ হওয়ার পরে আবার কি করতে হবে? আবার ইসলাম ইমরান এগুলো সেরেলাক দাও, খিচুড়ি, সাগু, টক দই, এগুলো ক্যান্সার দিতে পারে, সমস্যা হবে কিনা? সেরেলাক সম্পর্কে আমার আসলে আইডিয়া কম। সেরেলাক যদি সেরেলাক পারে, এটা তো হচ্ছে আপনার শস্য বীজ, তাহলে সেরেলাক খেতে পারবে, হ্যাঁ সব খেতে পারবে যেটা আপনি বলতেছেন। হ্যাঁ, সবাই আপনারা অনেক কষ্ট থেকে আয়োজন করেছেন, আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন। তারপর প্রবলেমের হয়তো শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। শফিকুল ইসলাম তিনি বলেছেন যে স্যার কেমন আছেন, চিন্তা করছেন স্যার, আমি খুব হেল্পফুল। আই থিঙ্ক ধন্যবাদ ভাইয়া, আমাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। তো আজকে এই প্রশ্নগুলো এসেছে। আচ্ছা, ক্লিয়ার না? এটা নেটের কোনো প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি। তো দর্শক, সর্বোপরি আমি কিছু কথা বলি, যেহেতু সবার প্রশ্ন বিভিন্ন রকম প্রশ্ন। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির তার চিকিৎসার পাশাপাশি তার পুষ্টিটা অতি গুরুত্বপূর্ণ। আর যদি 66 কেজি ওজন থাকে, তার এখন ওজন 60 কেজি নিচে নেমে এসেছে, বা অনেক ক্ষেত্রে 10 কেজি, এমনকি 20 কেজিও কমে গেছে পেশেন্ট আমাদের কাছে বলে। তো এভাবে একজন মানুষ যদি এত ওয়েট লস করে, এত পুষ্টিহীন থাকে, তারপরে আবার ক্যান্সারের চিকিৎসার কারণে তার শরীরে অল্প মুখে ঘা বা তার খাওয়া দাওয়ার সমস্যা বিভিন্ন রকম থাকে, এইভাবে একজন মানুষ তো পুষ্টিহীন হয়ে যায়, এবং এই পুষ্টিহীনতার কারণেই কিন্তু কিছু কিছু ক্যান্সার রোগী কিন্তু ক্যান্সার চিকিৎসার কারণে মৃত্যুবরণ করে। যেমন ধরুন লিভার ক্যান্সার, যেমন ধরুন এসোফেজিয়াল ক্যান্সার, যেমন ধরুন ফুসফুস ক্যান্সার। এগুলো অনেক ক্যাটাবলিক হয় এবং অনেক বেশি হবে হয়ে যায়। রোগীদের জন্য আমরা অনেক সময় বাইপাস পদ্ধতি কিন্তু আমরা অনুসরণ করি। যেমন মনে করেন সে যদি মুখে খেতে না পারে, আমরা সময় টিউব ফিডিং, বা অনেক সময় আবার আবার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা অন্য ডিভাইস আছে, যদি থাকে আমরা কিন্তু পেটে একটি ফিডিং টিউব করে ফেলি, যেটাকে আমরা আমরা বলে থাকি। তাছাড়া যদি এগুলো করা সম্ভব না হয়, অনেক সময় আমরা 5 দিন 7 দিন 14 দিন তাকে ভর্তি রাখি, টিপিএন টোটাল পারেন্টাল নিউট্রিশন কিন্তু আমরা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় যে হাই নিউট্রিশাস কিছু, হাই ক্যালোরি কিছু স্যালাইন আমরা তাদেরকে দিয়ে থাকি। এরপরে আরো কিছু ফুড সাপ্লিমেন্ট
তার ক্যালোরি অনেক বেশি থাকার কারণে পেশেন্ট কিন্তু অনেক এনার্জি পায়। তো এই যে সাপ্লিমেন্ট গুলো, এই জিনিসগুলো আপনার চিকিৎসক তিনি আপনাকে যথাযথভাবে প্রেসক্রিপশন করবেন, তিনি আপনার সমস্যা বুঝে তিনি আপনাকে পরামর্শ দিবেন কোনটা আপনার জন্য বেটার, কোনটা আপনার জন্য প্রয়োজন। প্রিয় দর্শক, আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, আমরা যতটুকু শিখলাম, আমরা চেষ্টা করব নিজের সচেতন হতে এবং ক্যান্সার পুষ্টির ব্যাপারে আমরা আশেপাশের মানুষকে সচেতন করব এবং পুষ্টির ব্যাপারে আমরা অবশ্যই আরো বেশি যত্নবান হব। আসুন আমরা আজকের মতো আজকে ক্যান্সার লাইফ যা শিখলাম আমরা এবং সমাজকে সচেতন করি। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এই অন্তরায়গুলো আমরা নিজে 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 আমরা দূর করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্যান্সার লাইভে দেখা